আজকে আমরা দেখাবো সপ্তম অধ্যায় কণা ব্যবস্থা। তাহলে প্রথম প্রশ্ন কি আছে দেখি। কণা সিস্টেমের জন্য রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রের প্রমাণ। কণা সিস্টেমের জন্য রৈখিক ভরবেগের সূত্রের প্রমাণ। রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র হচ্ছে বাহ্যিক বলের অনুপস্থিতিতে একাধিক বস্তুর মধ্যে যখন ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে তখন তাদের ভেক্টর ভরবেগের সমষ্টি ধ্রুব থাকে। তাহলে ভরবেগ মানে কি? পি আমরা জানি পি সমান সমান ভর গুণ বেগ। বেগ কত? ভি। তাহলে পি সমান সমান এম ভি। আমরা জানি ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বাহ্যিক বলের অনুপস্থিতিতে মানে বাইরে থেকে কোনো প্রকারের বল প্রয়োগ করা হবে না। বাইরে থেকে কোনো প্রকারের বল প্রয়োগ করা না হলে যখন দুইটা বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে তখন তাদের ভরবেগের ভেক্টর সমষ্টি ধ্রুব থাকে। গাণিতিকভাবে আমরা যদি লিখি তাহলে হবে এই ইজ ইকুয়াল ধ্রুবক। ধ্রুবক। ওকে, এবারে আমরা প্রমাণ করব। প্রমাণ প্রথমে একটা চিত্র এঁকে নেই। এখানে এ একটা বস্তু যার ভর হচ্ছে m1, এর উপরে প্রযুক্ত মানে বাইরে থেকে বল প্রয়োগ করা হবে না। এটা এর অভ্যন্তরীণ বল হচ্ছে f1, এটা u1 বেগে গতিশীল। এখানে এখানে এটা এ বস্তু না বি বস্তু। তাহলে বি একটা বস্তু যার ভর হচ্ছে m2 আর এর বেগ হচ্ছে u2, আর এই বলটা যদি এর উপরে ক্রিয়া করে তাহলে প্রতিক্রিয়া বল হবে r1। ঠিক আছে, f1 বল যদি এর উপরে ক্রিয়া করে তাহলে প্রতিক্রিয়া বল হবে r1। তাহলে এ বস্তুর ভরবেগ কত? এ বস্তুর ভরবেগ হবে পি এ। যেহেতু আমরা এ বস্তু সেই কারণে আমরা দিলাম পি এ। আর বেগের যেহেতু মানে দিক রয়েছে সেই কারণে আমরা ভেক্টর সাইনই নিব এম ইউ ওয়ান। বি বস্তুর কি হবে? পি বি সমান সমান এই ভর গুণ বেগ, তাহলে m2 গুণ u2। ঠিক আছে, গেল। এখন বাহ্যিক বলের অনুপস্থিতিতে এ ও বি বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটলে কোনো প্রকারের বাইরে থেকে বল প্রয়োগ করা হবে না। যদি এই দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটে তাহলে বস্তুদ্বয়ের বেগ তথা ভরবেগ পরিবর্তিত হবে। যদি দুইটা বস্তুর মধ্যে সংঘর্ষ ঘটে তাহলে বস্তুর বেগ পরিবর্তিত হবে। এই যে u1 আর u2 বেগ পরিবর্তিত হবে। তাহলে বেগ পরিবর্তিত হলে ডেফিনেটলি ভরবেগও পরিবর্তিত হবে। কারণ বেগ পরিবর্তিত হলে এইখানে মনে করো আগে মান ছিল 5, সেইখানে যদি হয় 3, তাহলে কি হবে? গুণ করলে পরে ভরবেগ কম হবে। বেগ যদি কমে যায় তাহলে ভরবেগও কমে যাবে। ঠিক আছে, তাহলে বেগ পরিবর্তিত হবে, দ্যাট মিন্স ভরবেগও পরিবর্তিত হবে। ধরা যাক এ ও বি এর ভরবেগের পরিবর্তন যথাক্রমে এ এর ভরবেগের পরিবর্তন হচ্ছে ডি ডিপি এ, আর বি এর ভরবেগের পরিবর্তন হচ্ছে ডিপি বি। ঠিক আছে, এখন নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে আমরা কি জানি? কোনো বস্তুর উপরে যদি ক্রিয়া আর প্রতিক্রিয়া বল পরস্পরের সমান এবং বিপরীতমুখী, যেহেতু এফ বলটা এর উপরে ক্রিয়া করবে তাহলে প্রতিক্রিয়া বলটা কি হবে? r1, কিন্তু r1 সমান হবে কিন্তু বিপরীতমুখী। বিপরীতমুখী হওয়ার কারণে একটা মাইনাস সাইন আসবে। তাহলে লিখতে পারি নিউটনের তৃতীয় সূত্রানুসারে। ঠিক আছে, তাহলে কি হবে? f1 যেহেতু বলের দিক রয়েছে সমান সমান মাইনাস আর। ওকে, 1 দেওয়ার দরকার নেই এখানে, শুধু এ পার আর থাক। এটাকে দাও 1 নং সমীকরণ। তাহলে
এবারে নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি জানি, প্রযুক্ত বল এফ ভরবেগের পরিবর্তনের হারের সমান। তাহলে ভরবেগের পরিবর্তন আমরা কি জানি, ডিপি। তাহলে এইটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার বের করতে হলে কি করতে হবে, পরিবর্তনের হার হবে ডিপি এ বাই ডিটি। ওকে, এখানে ভেক্টর চিহ্ন দাও। এ বস্তুর ভরবেগ হচ্ছে পিএ মানে mu1, ভরবেগের পরিবর্তন হচ্ছে ডিপিএ। ওকে, তাহলে ভরবেগের পরিবর্তন হার কি হবে, এই পরিবর্তনটাকে ডিটি দ্বারা ভাগ। তাহলে এ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার যদি ডিপিএ বাই ডিটি হয়, তাহলে বি বস্তুর ক্ষেত্রে কি হবে, ডিপি বি বাই ডিটি। ওকে, ভেক্টর সাইন দিতে হবে, গেল। তাহলে এই এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এফ সমান সমান আমরা লিখতে পারি এইটা, যেহেতু আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে জানি প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমান। প্রযুক্ত বল এফ ভরবেগের পরিবর্তনের হারের সমান, তাহলে কি হবে, ডিপি এ বাই ডিটি। এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রতিক্রিয়া বল কি আছে, আর, তাহলে আর সমান সমান হবে, বি এর ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার কত ছিল, ডিপি বি বাই ডিটি। তাহলে লিখি আমরা ডিপি বি বাই ডিটি। ওকে, এবারে এই আর আর এফ এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো। তাহলে লিখি আমরা আর ও এফ এর মান বসিয়ে। ওকে, তাহলে এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি এইটা, ডিপি এ বাই ডিটি, ডিপি এ বাই ডিটি সমান সমান, আর এর পরিবর্তে আমরা লিখতে পারি এইটা ডিপি বি বাই ডিটি, আর মাইনাসটা তো থাকবে, ডিপি বি বাই ডিটি। এবার এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসি প্লাস করে, তাহলে কি হবে, ডিপি এ বাই ডিটি প্লাস ডিপি বি বাই ডিটি। ও, ভেক্টর চিহ্ন দেওয়া হয়নি, ভেক্টর তো মাস্ট দিতেই হবে। সমান সমান কি হবে, অবশ্যই শূন্য, যেহেতু বাম পাশ থেকে ডান পাশ থেকে এটাকে বাম পাশে নিয়ে এসেছি, তাহলে ডান পাশে কিছু রয়েছে, কিছু ছিল না ডান পাশে, তার মানে শূন্য। আর এখানে আমরা ডিডিটি কমন নেই, তাহলে ডিডিটি কমন নিলে ডিডিটি যদি কমন নেই সেক্ষেত্রে কি হবে, পিএ প্লাস পিবি। ওকে, সমান সমান এই পাশে কি ছিল, শূন্য। তাহলে এই পাশে আমরা ধ্রুবককে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, শূন্য। তাহলে ডিডি টি অফ ধ্রুবক, এই ধ্রুবককে, যে কোনো ধ্রুবক 5 হোক 7 হোক 10 হোক, যে কোনো ধ্রুবককে যদি কনস্ট্যান্ট রাশিকে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে রেজাল্ট আসবে কি, শূন্য। তাহলে শূন্যের কোনো পরিবর্তন হবে না, শূন্যর পরিবর্তে আমরা লিখতে পারি ডিডিটি অফ ধ্রুবক। ধ্রুবককে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে রেজাল্ট আসবে কি, শূন্য। তাই শূন্যর পরিবর্তে আমরা লিখলাম ডিফারেন্সিয়েশন ধ্রুবক। ওকে, তাহলে এই ডিডিটি বাদ যাবে, অতএব পিএ প্লাস পিবি ইজ ইকুয়াল ধ্রুবক। ওকে, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে এই যে পি ইজ ইকুয়াল ধ্রুবক, কণা সিস্টেমের জন্য রৈখিক ভরবেগের নিত্যতার সূত্রের প্রমাণ m2। তাহলে এবারে আমরা দেখাবো m1 ও m2 ভরের দুইটি কণিকা, এদের ভরকেন্দ্র থেকে যথাক্রমে x1 ও x2 দূরত্বে অবস্থিত। মানে m1 হচ্ছে x1 দূরত্বে আর m2 হচ্ছে x2 দূরত্বে অবস্থিত। দেখাতে হবে x1 বাই x2 ইজ ইকুয়াল m1 বাই m2। x2 দূরত্বে ধরা যাক m1 ও m2 ভর বিশিষ্ট দুটি কণা। এই যে m1 আর m2 ভর বিশিষ্ট দুটি কণা, এদের ভরকেন্দ্রের সাথে একই সরলরেখায় অবস্থিত। এদের ভরকেন্দ্র হচ্ছে ও, তাহলে তিনটাই একই সরলরেখায় অবস্থিত। ধরা যাক সরলরেখাটি x অক্ষ বরাবর, যেটা জানি আমরা x অক্ষ বরাবর, এবং এই সরলরেখার মূল বিন্দু হচ্ছে এই ও বিন্দু, মানে এই m1 আর m2 এর ভরকেন্দ্রে অবস্থিত। তাহলে m1 ভরের কণাটি ও বিন্দু থেকে ডান দিকে x1 দূরত্বে, m1 ভরের কণাটি ও বিন্দু থেকে ডান দিকে x1 দূরত্বে, এই যে এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের x1। আর m2 ভরের কণাটি ও
ও বিন্দু থেকে বাম দিকে x2 দূরত্বে অবস্থিত। তাহলে ও বিন্দুর সাপেক্ষে m1 ভরের কণার ভর ভ্রামক সমান সমান এই ভর গুণ দূরত্ব। ঠিক আছে, তাহলে ভর হচ্ছে m1, দূরত্ব হচ্ছে x1। ও বিন্দুর সাপেক্ষে m2 ভরের কণার ভর ভ্রামক হবে কি এই ভর গুণ দূরত্ব, তাহলে m2 গুণ x2 গেল। এখন ও বিন্দুর সাপেক্ষে ভর কেন্দ্রের মানে এই ভর কেন্দ্রের ভর ভ্রামক কত হবে দেখো, দূরত্ব ভর হবে m1 প্লাস m2, যেহেতু দুইটা ভরই ক্রিয়াশীল তাহলে হবে m1 প্লাস m2, কিন্তু ভর কেন্দ্রের দূরত্ব কত, কোনো দূরত্ব নাই, মূল বিন্দুতে অবস্থিত, তাহলে মূল বিন্দুতে দূরত্ব 0, তাহলে হবে 0 ইজ ইকুয়াল হবে 0। অতএব আমরা পাই এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল এইটা ভরকেন্দ্রের ভর ভ্রামক। ও বিন্দুর সাপেক্ষে m1 এর ভর ভ্রামক এবং ও বিন্দুর সাপেক্ষে m2 এর ভর ভ্রামক যোগ করলে ভরকেন্দ্রের ভর ভ্রামকের সমান হবে, তাহলে এইটা প্লাস এইটা সমান সমান হবে এইটা 0। তাহলে লিখি আমরা m1 x1 প্লাস মাইনাস m2 x2 ইজ ইকুয়াল 0। এবারে বলতে পারো মাইনাস m2 x2 কেন হলো, যেহেতু এটা হচ্ছে মূল বিন্দু, তাহলে গ্রাফ যদি আমরা একটা গ্রাফ বিবেচনা করি, এই একটা গ্রাফ এই তাহলে এটা হচ্ছে x, এটা o, এটা হচ্ছে y, এটা হচ্ছে x প্রাইম। তাহলে 0 থেকে এদিকে গেলে আমরা ধনাত্মক মান হিসাব করি, আর 0 থেকে এদিকে আসলে আমরা ঋণাত্মক মান হিসাব করি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমাদের মনে থাকার কথা ডেফিনেটলি। সেই কারণে যেহেতু এদিকে স্মরণ হইতেছে মাইনাস, ওকে, দূরত্ব হচ্ছে কি মাইনাস x2, সেই কারণে এখানে আমরা নিলাম মাইনাস। और m1 x1 মাইনাস m2 x2 ইজ ইকুয়াল 0। তাহলে এইটাকে ওই পাশে লিখতে পারি আমরা m1 x1 ইজ ইকুয়াল m2 x2। এবারে এই x1 এর নিচে এই x2 ভাগ হয়ে আসবে, আর এই m2 এর নিচে এই m1 ভাগ হয়ে যাবে। ওকে, m1 বাই m2 ইজ ইকুয়াল হবে x2 বাই x1। ওকে, কিন্তু এখানে তো আমাদের প্রমাণ করতে বলছিল x1 বাই x2 ইজ ইকুয়াল m1 বাই m2। মেবি এইখানে মানে প্রশ্নেই ভুল দিয়েছে, এখানে সম্ভবত m2 বাই m1ই হবে, এখানে x2 বাই x1 হবে। ঠিক আছে, প্রশ্নেই ভুল ছিল, সমাধানে কোনো ভুল নেই, দ্যাটস ইট। তাহলে এই ভিডিও এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।